টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে নির্ধারণ করেছে আলোচনা করার জন্য, যেটি সাম্প্রতিককালে গত পরশু থেকে কার্যকরী হয়েছে। সেমন তেমনি দুটো বিষয়, একটি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টের কারণে যে কোনো ইমিগ্রেশন সুবিধা বাতিল হতে পারে বা ডিপোর্টেশন হতে পারে, প্রেসিডেন্টের নির্বাহী আদেশে স্বাক্ষর হয়েছে এটি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হত্যা, মার্ডার বা বড় বড় অপরাধ ছাড়াও কেবলমাত্র ছোট্ট চুরির অপরাধেও যেতে পারেন জেলে। লেকিন রাইলি অ্যাক্ট আইনে প্রেসিডেন্টের প্রথম স্বাক্ষর, অর্থাৎ প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম বিলে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই দুটো বিষয় থাকবে, হাতে সময় যদি থাকে অন্য বিষয় নিয়েও কথা বলতে পারি। তবে এই ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের তো নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নাম্বারটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানা ভাই, এবং ধন্যবাদ টিভিএন 24-কে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনার জন্য নির্ধারণ করছি, প্রথম তো বললাম যে সোশ্যাল মিডিয়ায় দেয়া পোস্টের কারণে যে কোনো ইমিগ্রেশন সুবিধা বাতিল বা ডিপোর্টেশন প্রেসিডেন্ট বাইডেনের নির্বাহী আদেশে স্বাক্ষর হয়েছে আজকে। তো এই যে বিষয়টি নিয়ে যে প্রেসিডেন্টের যে নির্বাহী আদেশ, এটায় যারা ইহুদি, যেটা সাধারণত যেটা বলা হয়েছে, ইহুদি বিদ্বেষমূলক পোস্ট করলে বা তাদের উপর শারীরিক হয়রানি করলেই ইমিগ্রেশন সুবিধার আবেদন বাতিল করবেন। বিষয়টি ইউএসসিআইএস বা হোমল্যান্ড সিকিউরিটি কিভাবে পর্যবেক্ষণ করবে? এক। দুই হচ্ছে যে যারা গ্রিন কার্ডধারী, এটা তো ধরলাম আমরা নন ইমিগ্রেন্ট, যাদের ক্ষেত্রে যারা গ্রিন কার্ডধারী আছে তারাও যদি অনেক সময় এই ধরনের পোস্ট করে থাকে, তাদের ক্ষেত্রে কি হবে? অথবা আরেকটি বিষয় হতে পারে, গ্রিন কার্ডও নয়, যারা হয়তো এই সিটিজেনশিপ পরীক্ষা দেবে, ডেট হয়ে গেছে, এখনো পরীক্ষা দেয়নি, তাদের ক্ষেত্রে কি হতে পারে? অথবা একেবারে যারা সিটিজেন, যারা নাগরিক আছে, তারাও যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে, এটা মানবিক ব্যাপার, হয়তো কেউ যদি করে থাকে, তার কাছে যদি মানবিক মনে হয়ে থাকে এবং সে যদি এই ধরনের একটি পোস্ট দিয়ে থাকে, তার ক্ষেত্রে কি হতে পারে? এই বিষয়গুলি আপনার কাছে জানতে চাই, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই। এই যে আপনি যে বললেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, এটার ক্ষেত্রে যে ইউএসসিআইএস যে নতুন রুল জারি করেছে এবং যেটা কিনা গতকাল থেকে এটা তারা এনফোর্সমেন্ট করছে, এটা কিন্তু সম্পূর্ণ নতুন। আমাদের ইউএসসিআইএস এর যে ইমিগ্রেশন বেনিফিট দেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ নতুন এবং তারা ইমপ্লিমেন্ট করছে গতকাল থেকে। এবং এটা তারা কিভাবে ইমপ্লিমেন্ট করছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটা আপনার এক্সিকিউটিভ অর্ডারের আলোকে কিন্তু তারা সেটা করছে। ফর এক্সাম্পল, যেটা একটা এক্সিকিউটিভ অর্ডার আছে 2019-এ, যেটা ছিল অ্যান্টিসেমিটিক, যেটা আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রোটেক্ট করার জন্য, আপনার জুইসদেরকে প্রোটেক্ট করার জন্য একটা আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল ডিসেম্বর 2019-এ। এরপরে নতুন ক্ষমতা আসার পরে আরও বেশ কয়েকটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে যে এই প্রোটেক্ট আমেরিকা ফ্রম দি টেরোরিজম, এই সংক্রান্ত আরও কয়েকটা এক্সিকিউটিভ অর্ডার আলোকে কিন্তু ইউএসসিআইএস এই মেজারমেন্ট তারা নিয়েছে। তো এই মেজারমেন্টের আলোকে এটার মিনিং হচ্ছে যে আমেরিকাকে আপনার সন্ত্রাস মুক্ত রাখবে এবং কোনো ওয়েলকামিং ইমিগ্রেন্ট যেন সন্ত্রাসকে সমর্থন না করে এবং সন্ত্রাসের সাথে সম্পৃক্ত না থাকে, ওইটা তারা ফলো করবে। তো এই ক্ষেত্রে বিশেষ করে তারা যেটা হাইলাইট করছে যে অ্যান্টিসেমিটিক কেউ সমর্থন করে কিনা, এবং অথবা তারা কোনো জুজদের এগেনস্টে কোনো কিছু তারা অ্যাক্টিভিটি আছে কিনা। তো
তো সেটা ফর এক্সাম্পল হতে পারে যে হামাসকে তারা লাইক সমর্থন করছে। করছে কিনা, অথবা হিজবুল্লাহ অথবা এই ধরনের আরো টেররিস্ট যে সমস্ত টেররিস্ট গ্রুপ তাদের ভাষায় আর কি, যেটা তাদের ভাষায়। যে কিন্তু টেররিস্ট গ্রুপ যারা রয়েছে তাদেরকে সমর্থন করছে কিনা। রাইট, এমন না যে তারা ওই অর্গানাইজেশনের সাথে মেম্বারশিপ হতে হবে অথবা তারা অ্যাক্টিভলি সমর্থন জানাতে হবে। এটা তারা বলেছে যে ইউএসএস যদি ওই ধরনের কোনো অ্যাক্টিভিটি যারা কিনা ওগুলোর সাথে কানেক্টেড কোনো অ্যাক্টিভিটিকে তারা এন্ডোর্সমেন্ট করলো, ফর এক্সাম্পল কেউ ফেসবুক ইউজ করে খুব ইনোসেন্টলি, হঠাৎ করে দেখলো যে এমন কোনো একটা ভিডিও অথবা মেসেজ সেটাকে কিনা তার পছন্দ হলো, সেটা সে লাইক দিল, অথবা সে লাইক দিয়েছে শুধু, ইয়েস, কারণ মানে কোনো কমেন্টসও করে না। নো, কারণ ওরা বলেছে এন্ডোর্স, আচ্ছা, যেটাকে সে এন্ডোর্স করে অথবা সাপোর্ট করে তার অ্যাক্টিভিটিতে লাইক দিয়েছে কোন একটা ভিডিও অথবা ওই সব অর্গানাইজেশনের সাথে কানেক্টেড, তাহলে কিন্তু সে বিপদে পড়ে যেতে পারে। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে ইউএসসিআইএস আপনার যারা কিনা ইমিগ্রেশন বেনিফিট আশা করে ইউএসসিআইএস থেকে, এবং ইউএসসিআইএস এর যে ডিসক্রিশনারি যে পাওয়ার আছে তারা সেটা ইউজ করবে না। যেমন ফর এক্সাম্পল গ্রিন কার্ড পাওয়াটা, এটা কিন্তু ইউএসসিআইএস এর ডিসক্রিশনারি পাওয়ার। তারপর সিটিজেনশিপ পাওয়া, সেটাও কিন্তু তার একটা ডিসক্রিশনারি পাওয়ার। তা আপনি যেটা বললেন যে এই ধরনের সিচুয়েশন যদি কোনো গ্রিন কার্ডধারী করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তার একটা গুড মোরাল ক্যারেক্টার প্লাস ইউএসসিআইএস ডিসক্রিশনারি পাওয়ার থেকে বিরত থাকার সম্ভাবনা রয়েছে। আর যেটা আপনি বললেন যে ইউএস সিটিজেন যদি এই ধরনের করে থাকে, তাহলে যেহেতু অলরেডি আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ফেডারেলি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে যে এই ধরনের কোনো কার্যক্রম করা যাবে না, কেউ করে থাকলে হয়তোবা তার বিরুদ্ধে লিগেলে কোনো আপনার প্রসিডিং শুরু হলেও হতে পারে, বাট কেউ সিটিজেন হয়ে গেলে হয়তোবা তার নাগরিকত্ব বাতিল হওয়ার কোনো সুযোগ নেই। রাইট, বাতিলের হয়তোবা সুযোগ থাকবে না। অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য। আমরা আরও এই বিষয়টি নিয়ে কথা বলবো, বিশেষ করে এই বিষয়টির উপরে আমরা কথা বলতে চাইব যে 1798 সালের যে আইনটি, অর্থাৎ এলিয়েন এনিমিজ অ্যাক্ট, তো এইটা তো আমাদের মরার উপর খাড়ার ঘাড় মতো হয়েছিল, এবং এই অ্যাক্টের আলোকে অনেকেরই ধরপাকড় হচ্ছিল ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই। আমরা দেখলাম যে পরবর্তীতে কিছু ফেডারেল কোর্ট এটাকে পজ করে দিয়েছিল, কিন্তু 2 দিন আগে বা 3 দিন আগেই সম্ভবত সুপ্রিম কোর্ট এটা বাতিল করে দিয়েছে, খারিজ করে দিয়েছে, এবং এই অ্যাক্ট ব্যবহার করতে পারবে এই ধরনের লোকজনকে বের করে দেওয়ার ক্ষেত্রে। তাহলে কি বিষয়টা আরও ঝুঁকিপূর্ণ হয়ে গেল না? একদিকে এই এক্সিকিউটিভ অর্ডার, তার উপরে এই এলিয়েন এনিমিজ অ্যাক্ট, তো এর ফলে কি বিষয়টা আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে না বা একটু ভীতিকর হয়ে যাচ্ছে? নাকি একজন দক্ষ আইনজীবী হিসেবে আপনার একটু মতামত জানতে চাই যে মানুষ কি অবস্থায় থাকবে এই ক্ষেত্রে? না, অবশ্যই আমরা যে নিউজে যেটা দেখেছি যে আপনার এখানে যারা ইলিগাল ইমিগ্রেন্ট, গভর্নমেন্ট বিশেষ করে যে MS-13 যেই আপনার গ্যাংয়ের মেম্বারদেরকে ধরে তাদেরকে ওই এখানে এল সালভাদোরে যেই প্রিজনে নিয়ে দিয়ে আসছে, কিন্তু গভর্নমেন্টের ঠিক আছে, ভালো কথা, তারা ব্যাড পিপল, কিন্তু স্টিল কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেরকম কোনো প্রসিডিংস ফলো করেনি যে তাদের বিরুদ্ধে কোনো সেরকম যে প্রমাণ অথবা আদালতে কোনো কনভিকশন। এটা তো ছিল যুদ্ধের কারণে, সে আমেরিকার সাথে ফ্রান্সের একটা সমস্যা ছিল, সে কারণে ওই সময়ের জন্য এটা করা হয়েছিল। এই পরিস্থিতি তো এখন সেটা না। দ্যাট মিনস হচ্ছে এখন বর্তমান যে ট্রাম্প প্রশাসনের কাছে খুব ব্রড পাওয়ার এসে গিয়েছে, যে কাউকে আপনার ওই অ্যাক্টের আলোকে ধরে কিন্তু বহিষ্কার করতে পারে, অথবা ওই আপনার নটোরিয়াস যে সেলে দিয়ে আসতে পারে। ফর এক্সাম্পল যেমন ভেনেজুয়েলার একজন নাগরিককে যেটা ক্লেম করছে যেটা আমরা আলোচনায় রেখেছি, তার ইউএস সিটিজেন স্পাউস ওয়াইফ বলছে যে সে কোনো মেম্বার না, যদিও তার ট্যাটু ছিল হাতে, কিন্তু তাকেও কিন্তু ওখানে নিয়ে দেওয়া হয়েছে। স্টিল সেটা আদালতে কিন্তু অর্ডার দিয়েছে স্টিল যে তাকে আবার ব্যাক করে নিয়ে আসো। এখন গভর্নমেন্ট এটার এগেনস্টে এটার জন্য কি করে সেটা দেখার বিষয়। আর এটা অনেকটা হয়েছে আপনার, আমি বলবো যে আমাদের বাংলাদেশে সেকশন 54 আছে না, শুনেছেন না, যে ক্রিমিনাল প্রসিডিংসে সেকশন 54-এ যে পুলিশ চাইলে যে কাউকে সন্দেহজনকভাবে অ্যারেস্ট করে জেলে নিয়ে যেতে পারে, আমি বলবো যে এটা অনেকটা সিমিলার টাইপের একটা এখন যে লটা সেটা ইউজ করে আবার নন সিটিজেন ইমিগ্রেন্টদের এগেনস্টে সেটা ইউজ করতে যাচ্ছে বর্তমান সরকার। অনেক ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে আমাদের দর্শকদেরকে লাইনে রেখেছি, একটু টেলিফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে খসরু খান বলছি। জি, আমার দুইটা প্রশ্ন আছে। একটা হলো
এই যে আপনাদের যে অনুষ্ঠানটা প্রচার করা হচ্ছে সেখানে যে বিয়ে করতেছেন যে লইয়ার তাকে যেই যে আসেন ওনার সাউন্ড বক্সটা বোধহয় খুবই কাছাকাছি, এর জন্য ওনার কথাটা শুনতে একটু সমস্যা হয়। এই গেল একটা। আর আরেকটা বিষয় হলো আমি উপস্থাপক রানা সাহেবকে একটা ধন্যবাদ দিতে চাই যে আমার তো গ্রিন কার্ড হয় নাই, তারপরেও আমি কানাডা আমার ছেলে মেয়ে থাকে, যার ফলে ওদের ওখানে ওদের সাথে দেখা সাক্ষাৎ করা নিয়ে আমার একটা দ্বিধার ছিলাম। কিন্তু ওই এই উনি একজন লয়ারের সাথে আমার কথা হয়েছিল এবং যে অ্যাডভাইস করছিল আমি ঠিক এইভাবেই আমি কানাডা যাইতে পারছি, উইদাউট গ্রিন কার্ড পাসপোর্ট দেখায় যাইতে পারছি। এর জন্য রানা সাহেবকে আমি একটা ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ। তা আপনার প্রশ্নটা কি, কোনো প্রশ্ন আছে না শুধু ধন্যবাদ দেওয়ার জন্যই আপনি ফোন করেছেন? থ্যাংক ইউ। জি, আজ অনেক ধন্যবাদ আপনার এই শুভেচ্ছা দেওয়ার জন্য বা ধন্যবাদ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব খসরু খান, সে অনেক দূর থেকে আপনি টেলিফোন করেছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার নাম রেহানা, আমি আটলান্টা থেকে বলছি। জি, আমার একটা কোশ্চেন ছিল, আমার ব্রাদার সিস্টারের জন্য আমি অ্যাপ্লিকেশন করেছিলাম 2008 এর মার্চের 8 তারিখে। তো আমার কোশ্চেন হলো, আমার কাছে একটা পেপার আসছে লাস্ট উইকে, আমি ন্যাশনাল ভিসা সেন্টার অ্যাট স্টেট গভর্নমেন্ট থেকে পেয়েছি। ওটা লেখা আছে নোটিস অফ ইমিগ্রেন্ট ভিসা কেস ক্রিয়েশন। তো আমি এখানে ওরা আমাকে কিছু দিচ্ছে, এই যে লাইক ইমেল অ্যাড্রেস। তো আমি ওখানে ঢোকার পরে আমি দেখি যে ওদের নাম অ্যাড্রেস দিয়ে সবকিছু, যখন কেস নাম্বার এরপরে ইনভয়েস নাম্বার সব দিয়ে দেয়, কিন্তু ওরা আমাকে চাচ্ছে যে ভিসা ফিস দিতে পারবো, কিন্তু বাট আমি যখন দিতে যাই তখন ওরা নিচ্ছে না। তো আমার জাস্ট কোশ্চেন হলো, আমি কি আরো কিছু পেপার পাবো নাকি এটাই আমার ওয়েলকাম লেটার বা কিছু? আমি জাস্ট এটা জানতে চাচ্ছিলাম যে এটা কি ধরনের পেপার, বা আমার আরো কিছু পেপার আসবে কিনা, বা আমি কেন ভিসা দিতে পারছি না, বা আমি আপগ্রেড করতে পারি কিনা। কারণ আমি যখন অ্যাপ্লিকেশন করছি তখন ওরা আনম্যারিড ছিল, এখন ওরা ম্যারিড পারসন। তা আমার ডেট ছিল 2008 এর মার্চের 8 তারিখ, বা অ্যাপ্লিকেশন ডেটটা ছিল। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি একটু লাইনে থাকবেন যদি আলোচকের কোনো প্রশ্ন থাকে আপনার কাছে। জি, কোন প্রশ্ন আছে আপনার কাছে? না, যেটা মনে হচ্ছে, অনেক ধন্যবাদ। উনি যে ইমেলটি পেয়েছে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে, এটি উনি পাওয়ার কথা, কারণ মার্চ 2008 কিন্তু এখন ওয়েলকাম লেটার কিন্তু তারা ইস্যু করছে। সো দ্যাট মিনস হচ্ছে ওনার সিবলিংসের অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। উনি কিন্তু এখন ভিসা ফি দিয়ে দেওয়ার কথা। উনি যেটা বললো যে সেটা পেজটি ওপেন হয়েছে কিন্তু এটি দিতে পারছে না। তা আমি বলবো সম্ভবত এটি কোনো টেকনোলজি এরর ন্যাশনাল ভিসা সেন্টারে। তো এই ক্ষেত্রে ওনার যেটি করণীয়, সেই উনি যে ভিসা দিতে গেলে যে মেসেজটি আসছে সেটির স্ক্রিনশট সহ এনবিসি আজকে ওনাকে একটি ইমেল করতে হবে যেন তারা এই এররটি ফিক্স করে দেয়। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন রেহানা যে আপনার যে মেসেজটি আছে ওটা স্ক্রিনশট নিয়ে আপনার এতে কোথায় পাঠাবে? ন্যাশনাল ভিসা সেন্টারে, ন্যাশনাল এনবিসিতে, ন্যাশনাল ভিসা সেন্টারে আপনি দয়া করে পাঠিয়ে দিন। তাহলে যে এররটি বা যে চিহ্নটি আসছে সেটি হয়তো আর থাকবে না। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। ফেসবুকে কামরুল ইসলাম একটি প্রশ্ন রেখেছেন, বোধহয় প্রশ্নটি একটু অসম্পূর্ণ, তবুও আমি, যেহেতু আপনি কষ্ট করে প্রশ্নটি করেছেন, ক্যান অ্যাজাইলাম সিকার্স অ্যাপ্লাই ফর গ্রিন কার্ড নাও? যদি সে রাইট না, এটা তো প্রক্রিয়া আছে, উইন গ্রান্ট হলে, হ্যাঁ গ্রান্ট হলেই তারপরে 1 বছর পরে উনি আবেদন করতে পারবে গ্রিন কার্ডের জন্য। তো জনাব কামরুল ইসলাম সাহেব, আপনি নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মুশফিক বলছিলাম সার্চ থেকে। আমার অ্যাটর্নি স্যারের কাছে আজকে 2টা প্রশ্ন আছে। জি। একটা হচ্ছে যে আমি 2023 সালের অক্টোবরে বর্ডার ক্রস করে আমেরিকাতে প্রবেশ করি আর কি। জি। তো পরবর্তী থেকে এখন পর্যন্ত আমার কেসটা এখন পর্যন্ত অনলাইনে ইমিগ্রেশন কোর্টের কোনো ডেট দেখায় না, কেস ইজ নট ফাউন্ড দেখায় আর কি। জি।
তো আমি গত বছরের সেপ্টেম্বরের 21 তারিখে এটা রিমোশন মানে কোডের জন্য আবেদন করছিলাম, কিন্তু এসএলএম অফিসও করা হয়েছে মেল এবং আইস অফিসও করা হয়েছিল। আইস অফিস থেকে মেল আসছে যে আমার এটা এসএলএম অফিসে আছে, ওইখান থেকে এনটিএ নতুন ভাবে ইস্যু করবে, তার পরবর্তীতে তারা একটা ডেট দিবে আর কি। এবং আমাকে আরেকটা ডেট উল্লেখ করে দিছে, এই তারিখে আমি ডেটটা উল্লেখ করে দিছে মার্চের মে মাসের 26 তারিখে আইসকে আবার মেল করতে। আর এসএলএম অফিস থেকে আমার মেল করা হয়েছিল যে আমার কেসটা ইনকোয়ারি করতেছে, ইনকোয়ারি করে আপডেট দিবে, কিন্তু অলরেডি 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমি কোনো আপডেট পাইনি আর কি। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন, এখন আমার করণীয় কি? জি, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ধরেন আমরা যারা বর্ডার ক্রস করে এসেছি, এখানে যদি আমরা কোনো গ্রিন কার্ড হোল্ডার দ্বারাকে বিয়ে করি, এক্ষেত্রে আমাদের গ্রিন কার্ডের কোনো হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা ওইটার প্রসিডিউরিংটা কি হতে পারে? মানে সেক্ষেত্রে আপনার অ্যাসাইলাম যে আবেদন করেছেন সেক্ষেত্রে কোনো সুবিধা আছে কিনা? জি জি জি। অনেক ধন্যবাদ জনাব মুশফিক আপনার প্রশ্নের জন্য। জনাব মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। যে উনি যে সিনারিও বলেছে আমাদের কাছে আজকে, এই ধরনের সিচুয়েশনে সাধারণত আপনার আইস অফিসে ইমেল করলে ওরা কিন্তু কেসটাকে আবার ইউআইআর সিস্টেম, যেটা উনি বলছে অনলাইনে নেই, ইউআর সিস্টেমে কিন্তু এটা ট্রান্সফার করে দেয়, অথবা অ্যাসাইলাম অফিস থেকে নতুনভাবে আপনার এনটি ইস্যু করে থাকে। তো কিছু এক্সেপশন রয়েছে এক্ষেত্রে, যেটা বলে যে ওরা এটা পারবে না। অ্যাসাইলাম অফিসে যখনই বলেছে যে ইস্যু করবে এনটিএ, দ্যাট মিনস হচ্ছে উনি যখন বর্ডারে ঢুকেছে ওনাকে আইস অফিসার এক্সপায়ার্ড রিমুভাল অর্ডার দিয়ে দিয়েছিল, আচ্ছা, দিয়ে ওনাকে ছেড়ে দিয়েছিল এটা ওনার ক্ষেত্রে। তো যার ফলে ওনার যেহেতু এক্সপায়ার্ড অর্ডার রিমুভাল অলরেডি দিয়েছে, দ্যাট মিনস হচ্ছে ইমিগ্রেশন ওনাকে দে হ্যাভ টু ইস্যু নিউ এনটিএ। তো উনি যেহেতু অ্যাসাইলাম অফিসে অ্যাসাইলাম করেছে, সো অ্যাসাইলাম অফিস অথবা ইন্টারভিউ নিয়ে অথবা ইন্টারভিউ ছাড়াও নতুন এনটি ইস্যু করলে এটা ইউআর সিস্টেমে যাবে। আচ্ছা। আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছে, যদি কোনো গ্রিন কার্ডধারীকে বিয়ে করে সেক্ষেত্রে, রাইট, যদি যেহেতু ওনারা বর্ডার ক্রস করে আসছে, ওরা সরাসরি এদেশে গ্রিন কার্ডের জন্য এলিজিবল না, অ্যাডজাস্টমেন্টের জন্য এলিজিবল না, সেক্ষেত্রে গ্রিন কার্ড করলে অবশ্যই এটা যে আরেকটা যে অল্টারনেটিভ প্রক্রিয়া আছে যেটাকে প্রভিশনাল ওয়েভার বলা হয়, যেটা কিনা 601A ওয়েভার। তো এটার একটা প্রক্রিয়া রয়েছে, একটু লেংদি প্রসেস, বাট স্টিল ইটস পসিবল, মানে আরেকটি রাস্তা তার খুলে যাবে আর কি। হ্যাঁ, আর যেটা কিনা স্টিল উনি কনসুলার প্রসেস হয়ে গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে ওইভাবেও। তার মানে সেক্ষেত্রে উনি যদি করে সেটা ভালোই হতে পারে ওনার জন্য, অবশ্যই সেকেন্ড চান্স খুলে যেতে পারে। অনেক ধন্যবাদ যারা মুশফিক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মিশিগান থেকে হাসান বলছিলাম। আমি অ্যাটর্নি মাহফুজুর রহমান সাহেবের কাছে এবং রানা ভাইয়ের কাছে থ্যাংক ইউ। আপনার কাছে একটা কোশ্চেন ছিল আমার, যেটা আমার মা বাবা তারা F4 ভিসাতে আমার খালার অ্যাপ্লিকেশনে আমেরিকাতে এসেছেন, এবং আমার মা হলো মেইন অ্যাপ্লিকেন্ট এন্ড বাবা হচ্ছে মার সাথে এসেছেন। বাবার গ্রিন কার্ড চলে এসেছে, কিন্তু মার গ্রিন কার্ডটা আসেনি। পরবর্তীতে আমরা যোগাযোগ করার পরে বললো যে মার নাকি ফিঙ্গারপ্রিন্ট লাগবে। এখন মা তো একবার ঢাকাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, একবার যখন আমেরিকাতে ঢুকেছে মিশিগানে তখন আরেকবার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, আবার তারা ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। তো ফিঙ্গারপ্রিন্টের জন্য তো একটা ডেট দিল, আমরা অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে অফিসে দেখলাম একটা নোটিশ টার্নার বলতে আজকে ওদের বিদ্যুৎ সংযোগের কারণে আজকে কোনো ইন্টারভিউ হবে না, বা আজকে কোনো ফিঙ্গারপ্রিন্ট হবে না, ওরা কাগজ দিয়ে জানাবে। অলমোস্ট 3 মাস হয়ে গেল, ওরা কোনো কাগজ টাগজ দেয়নি। পরে আমি যোগাযোগ করার পরে ওরা বললো যে আপনাকে আমরা আবার 3 মাস পরে আপনি আপনাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে একটা ডেট দিব ফিঙ্গারপ্রিন্টের জন্য। তো আমি ফিঙ্গারপ্রিন্টের জন্য গত পরশুদিন কল করেছি। কল করার পরে ওরা আমাকে বলল যে আমাদের অফিসার আপনাকে কল করবে, এবং কল করার 24 ঘন্টা কি 48 ঘন্টা আগে আপনাকে একটা টেক্সট মেসেজ দেওয়া হবে বা ইমেল দেওয়া হবে। কিন্তু আসলে ওরা কোনো ইমেল কোনো কিছু দেয়নি। আজকে সকালবেলা কল করে বসেছে পরের দিনই, এবং 2বার কল হয়েছে সকাল 7টা 7:15টার দিকে। তো আমি তখন ঘুমেছিলাম, আমি আর ধরতে পারিনি। তো যাই হোক, আমার কোশ্চেনটা হচ্ছে এটাই যে এখন যখন এই অফিসারের সাথে কথা বলবে এবং একটা ফিঙ্গারপ্রিন্টের ডেট দিবে, আমার মা গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবে, এরপরে কি আর কোনো কিছু আছে কিনা গ্রিন কার্ড পাওয়ার জন্য, বা আর কোনো প্রবলেম হতে পারে কিনা?
একটু যদি মাহফুজ সাহেব একটু বলতেন। অনেক ধন্যবাদ জনাব হাসান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে উনি ফিঙ্গারপ্রিন্টের প্রক্রিয়াটি সম্পূর্ণ করলে ওনার আমার গ্রিন কার্ডটি অতি সত্ত্বর চলে আসতে পারে, 90 ডেজের মধ্যে অথবা পেয়ে যাবে ওনার কার্ডটা। সেটাই, সুতরাং গ্রিন কার্ড যত তাড়াতাড়ি সম্ভব ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার ব্যবস্থা করুন, তাতে করে মনে হয় যে খুব দেরি হওয়ার কথা নয়। আপনার চিন্তারও অতটা কারণ নেই জনাব হাসান। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। ফেসবুকে একটি প্রশ্ন নিয়ে নেই মোহাম্মদ সোহাগ। তিনি বলছেন যে তার I-94 ফর্মে তার ডেট অফ বার্থে ভুল হয়েছিল। মাই বার্থ ডেট ইজ নট রাইট ইন মাই I-94 ফর্ম। ক্যান ইউ টেল মি দ্যাট হাউ ক্যান আই চেঞ্জ ইট প্লিজ? হ্যাঁ, এটা চেঞ্জ করার জন্য ফার্স্ট অফ অল USCIS এ যোগাযোগ করতে পারে। যদি ওভার ফোনে এটা ওদেরকে এক্সপ্লেন করে ঠিক করতে পারে তাহলে তো এটা বেটার। আর না হলে যেটা যে রেগুলার প্রসেস, ইমিগ্রেশনের একটি ফর্ম রয়েছে, আপনার ওই ফর্মের মাধ্যমে এটা কিন্তু আপনার I-94 কারেকশনের জন্য পাঠানো যায়। খুব কঠিন কোনো বিষয় নয়। না, ওটা অনেক ধন্যবাদ জনাব সোহাগ। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম সানাউল্লাহ, আমি মেরিল্যান্ড থেকে বলছি, বাল্টিমোর থেকে। অ্যাটর্নি মাহফুজুর রহমান স্যারের কাছে আমার কোশ্চেনটা হলো, আমি খুব সংক্ষিপ্ত কোশ্চেনটা করছি। আমি অ্যাসাইলি ছিলাম, ইউএস সিটিজেনকে বিয়ে করি, পরে আপনার I-130 অ্যাপ্রুভ, বাট আমার অ্যাসাইলাম টার্মিনেট করা হয়। দেন আমার আপনার গ্রিন কার্ডের জন্য আপনার ইন্টারভিউ হয়। ইন্টারভিউ শেষ হওয়ার 2 বছর, প্রায় 22 মাস পরে আমি কোনো আপডেট পাই না। তাদের কাছে বহু ধরনের বহু চিঠি লেখা হয়েছে, বাট কোনো আপডেট পাই না। দেন আমি ম্যান্ডামাস করি, বাট আমার অ্যাটর্নিটা, যদিও আমার দুঃখের বিষয়, আমি ভিন্ন দেশি লয়া ধরছি, যা বুঝাইতে পারি না, বুঝিও না। যাই হোক, এখন আমি ম্যান্ডামাস করতে করতে 6 মাস শেষ, এখন পর্যন্ত কোনো আপডেট পাই নাই। এখন এই ম্যান্ডামাসের শেষ কোথায়, আমি এটা বুঝবো কিভাবে, আমি কি করবো এখন? এখন করণীয় কি আপনার, এটাই প্রশ্ন সানাউল্লাহ সাহেব। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। ম্যান্ডামাস যদি করে থাকে, সাধারণত এটা যখন সমনটা ইস্যু করা হয় এই ফেডারেল কোর্ট থেকে, ওই সমনটা আপনার অ্যাটর্নি জেনারেলকে এবং যারা USCIS এর ডিরেক্টর তাদের কাছে সার্ভ করতে হয়। যদি সাকসেসফুলি যদি এটা সার্ভ করে থাকে এবং এটা যখন কোর্টকে যখন অ্যাফিডেভিট সার্ভিস জমা দেওয়া হয়, তখন কিন্তু আপনার 60 ডেজের মধ্যে কিন্তু গভর্নমেন্টকে রেসপন্স করতে হয়। ওই 60 দিনের মধ্যেই কিন্তু ওই কেসটি কিন্তু রিজলভ হয়ে যায় সাধারণত, কারণ ওই গভর্নমেন্ট অ্যাটর্নি তখন USCIS এর যোগাযোগ করে, তারা যদি দেখে যে এটা উইদাউট এনি রিজন হ্যাং হয়ে আছে, কোনো কারণ ছাড়া, স্পেসিফিক কারণ ছাড়া, তখন কিন্তু তারা ওই কেসটিতে হয় RF ইস্যু করে, হয়তো মেডিকেল লেটার ইস্যু করে, নাহলে কেসটা অ্যাপ্রুভ করে দেয়। তো ওনার ক্ষেত্রে ওনার লয়ারের সাথে বসতে হবে যে কি ব্যাপার, ডিলে কেন হচ্ছে। সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যে একটা ম্যান্ডামাসের কেস কিন্তু রিজলভ হয়ে যায় সাধারণত। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনার আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। এখন যেভাবে আপনাকে পরামর্শ দেওয়া হলো সে মোতাবেক কাজ করলে হয়তো আপনার এই সমস্যার সমাধানটা হতে পারে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। রিপন চন্দ্র ধর তিনি একটি প্রশ্ন ফেসবুকে রেখেছেন যে আমি অ্যাসাইলাম করেছি 2022 সালের মে মাসে, আমার ওয়ার্ক অথরাইজেশন আছে, সোশ্যাল আছে, আমি এখন ইলেকট্রনিক্স ব্যবসা করছি নিউ ইয়র্কে, নিয়মিত সব ধরনের ব্যবসায়িক ব্যক্তিগত ট্যাক্স পে করছি। আমার প্রশ্ন, আমি অ্যাসাইলাম উইন করার আগ পর্যন্ত এদেশে ব্যবসা করতে কি কোনো সমস্যা হবে কিনা? না, উনি যেহেতু অ্যাসাইলাম আবেদন করেছে এবং ওটার সাপেক্ষে ওয়ার্ক পারমিট পেয়েছে, সোশ্যাল সিকিউরিটি কার্ড পেয়েছে, ওখানে কোনো রেস্ট্রিকশন নেই যে জব এবং বিজনেসের ক্ষেত্রে উনি লফুল যে কোনো বিজনেস করতে পারে এবং এতে ওনার কোনো সমস্যার কথা নয়। আশা করি রিপন চন্দ্রধর আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার চিন্তার কোনো কারণ নেই। যেটি একটি কথা, যেটা যে সমস্যাগুলো আমরা দেখছি সেটা হচ্ছে যারা অপরাধ করেছে তাদের ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটিয়েছে, আইনের বিপক্ষে কোনো কাজ করেছে, তাদের জন্য একটু বলছে। আপনি যদি সৎভাবে ব্যবসা করে থাকেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ আপনার ওয়ার্ক অথরাইজড আছে, সোশ্যাল আছে, ইত্যাদি ইত্যাদি। তো আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাকিম বলছি, ব্রুকলিন, নিউ ইয়র্ক থেকে। জি।
আমার একটি প্রশ্ন ছিল, আসলে আমি ইউএস সিটিজেন। আমি ডিবিতে 2000 আমেরিকা এসেছি, এখন অলমোস্ট 24 ইয়ার্স। বাট আমার সিটিজেনশিপ আমি নিয়ে নিয়েছি, আমার ওয়াইফের সিটিজেনশিপ সে নেয় না, সে এখনো সেই গ্রিন কার্ড নিয়ে আছে। এখন আমার প্রশ্নটা হলো, সে একটু এখন যেভাবে ট্রাম্প প্রশাসন গ্রিন কার্ডের উপরে রেস্ট্রিকশন দিচ্ছে, এবং আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি যে গ্রিন কার্ডে যারা আসতেছে এয়ারপোর্টে বিভিন্ন ধরনের তাদেরকে বাধা দিচ্ছে ঢোকার জন্য। এখন আমার ওয়াইফের মানে আমার মতামত জানতে চাচ্ছে যে সে যদি দেশে যায় এবং তাকে আসতে কোনো অসুবিধা হবে কিনা, এবং এটাই আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব হাকিম আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। হ্যাঁ, এটা কিন্তু এখন খুব আলোচিত একটি বিষয়। যারা নন গ্রিন কার্ড, আমার কাছে যেটা মনে হয়, গ্রিন কার্ড যারা, তারাও কিন্তু খুব এখন ভয়ের মধ্যে আছে যে গ্রিন কার্ডটা আছে এবং কিভাবে মেনটেন করবে, অথবা টেম্পোরারি বাইরে গেলে কি হতে পারে। ওনার কোশ্চেনটাও কিন্তু অনেকটা সিমিলার। তো এই ক্ষেত্রে গ্রিন কার্ড যারা আছে, গ্রিন কার্ড যারা ধারণ করে, তারা কিন্তু আমেরিকার বাইরে যাতে কোনো বাধা নেই, এমন না যে বাইরে যেতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কোনো গ্রিন কার্ড ধারী আমেরিকার বাইরে যায় এবং যদি দেখা যায় তার ট্রাভেল হিস্ট্রিতে উনি বেশিরভাগ সময় আমেরিকার বাইরে থাকে, আমেরিকা কম থাকে, অথবা ওনার যে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড সেটা চেক করে দেখা গেল যে উনি আমেরিকাতে ওনার কোনো সেরকম কানেকশনই নেই, ট্যাক্স রিটার্ন নাই, ব্যাংক স্টেটমেন্ট নাই, আইডি নাই, মেডিকেল ইন্স্যুরেন্স নাই, তো দ্যাট মিনস হচ্ছে ওরা তখন প্রিজাম্পশন অ্যাপ্লাই করবে ইউ আর নট ইচ্ছুক না, যে নট ইন্টেন্ট টু সেটেল ইউএসএ। সো এটার একটা প্রিন্সিপালটা বলে দিই, সেটা হচ্ছে গ্রিন কার্ড যখন প্রদান করে কোনো ব্যক্তিকে আমেরিকান গভর্নমেন্ট, তখন এটার উদ্দেশ্য হচ্ছে যে ইউ উইল বি সেটেল ইন দিস কান্ট্রি। এটা একটা টেম্পোরারি একটা পরীক্ষা, যে 5 বছরের মধ্যে তুমি ভালোভাবে দেশে সেটেল হয়ে যাও, তোমাকে 5 বছর পর গ্রিন কার্ড দিয়ে দেব, টেস্ট হিসেবে নেওয়া হয়। রাইট। তো এখন যদি এই 5 ইয়ার্সের মধ্যে অথবা গ্রিন কার্ড যখন ধারণ করে এখানে দেখা যায় যে কোনো ইন্টেনশন নাই এখানে সেটেল, পার্মানেন্টলি সেটেল হওয়ার, তখন কিন্তু গভর্নমেন্ট চাইলে গ্রিন কার্ডটি রিভোক করতে পারে। তো উনি যদি টেম্পোরারি যদি যায়, অল্প সময়ের জন্য যায়, এবং ওনার যদি ফ্রিকুয়েন্ট দেশের বাইরে যাওয়ার সেটা যদি না হয়, তাহলে কিন্তু এটা কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তা অনেক ধন্যবাদ জনাব হাকিম, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা এখনো অনেকেই টেলিফোনে আছেন, এবং ইভার চৌধুরী তিনি একটি প্রশ্ন রেখেছেন ফেসবুকে। আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেবো, তবে একটু বিরতি নিতে চাই, বিরতির পরে সে আপনাদের প্রশ্নগুলোর জবাব দেবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মাহফুজুর রহমান, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, বিরতির আগে বলেছিলাম টেলিফোন অনেকেই আছেন, আপনাদের ফোনগুলো নিতে চাই। কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম হোসেন, আমি একটা ইমিগ্রেশন কোশ্চেন করতে যাচ্ছি। করুন। আমি আমেরিকান সিটিজেন বিয়ে করেছি, সো আমি এসেছি এখানে 2021-এ, বাট তার আগে আমি দুবাইতে ছিলাম, মিডল ইস্টে ছিলাম অনেক বছর। তো আমি আসা যাওয়ার মধ্যে ছিলাম, 3 বছর পরে আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করি। তো ওরা আমাকে সিটিজেনে পাস করার পর আমাকে রিজেক্ট করে যে আমার যতদিন থাকার কথা ততদিন থাকা হয় নাই। তো এখন আমি একবারে মুভ করে আমি ততদিন থেকে ডেট ফুলফিল করে এখন আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর আমি পাস করেছি, বাট ওরা আমাকে একটা লেটার মানে নোটিশ দিয়েছে যে আমি ওই দুবাইতে যে ছিলাম ওটার 21, 22, 23 যে ট্যাক্স ফাইল, ইনকাম প্রুফ অফ ইনকাম দেওয়ার জন্য। তো দুবাইতে তো মানে ইনকাম ফ্রি ট্যাক্স। তো এখন এইটার ব্যাপারে কি করা যায়? আমার বর্ন সিটিজেন, আমার চিলড্রেন আছে, তো আমাকে যদি একটু অ্যাডভাইস করতেন। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমার কাছে যেটা মনে হচ্ছে ওনার কথা শুনে, যে উনি গ্রিন কার্ড পাওয়ার পরও দুবাইতে অবস্থান করেছেন, ওখানে জব করেছে। সো সিটিজেনশিপ হতে গেলে অবশ্যই ওনার যে ইনকাম করবে বিগত 5 বছরের মধ্যে, অথবা স্ট্যাচুটরি যে টাইম 3 বছরের মধ্যে, অবশ্যই সকল ইনকাম রিপোর্ট করতে হবে ট্যাক্স রিটার্নে। আমার কাছে যেটাই মনে হচ্ছে, উনি নিশ্চয়ই ওনার যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে ওনার যে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, হয়তো উনি এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে অথবা দুবাইয়ের এমপ্লয়মেন্ট লিখেছে, হয়তো হতে পারে, বা উনি তো ওনার সাথে তো আবার ডিটেলস
আমাদের আলাপ হয়নি। তো উনি যদি ওনার ট্যাক্স ফাইল কিভাবে করেছে সেটা দেখতে হবে, ওনার সিপিএর সাথে আলাপ করে দেখতে হবে। যদি কোনো ইনকাম সেটা আনরিপোর্টেড থাকে হয়তোবা সেটা ট্যাক্স আপনার অ্যামেন্ডমেন্ট করে হয়তোবা ইউএসএসকে জমা দিতে পারে। অনেক ধন্যবাদ জনাব হোসেন আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। রিপন ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমি নেক্সট মাসে আমার সিটিজেনশিপের এক্সাম, কারণ আমার কনজিউমার ডিপার্টমেন্টে একটা টিকিট আছে $30,000 মতো, এটা পেন্ডিং এ আছে কোর্টে। সেটা কি আমার কোনো সিটিজেনশিপে কোনো এফেক্ট পড়বে কি না এটা আমাকে জানার ছিল। আর এটাই। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। কোন ডিপার্টমেন্টে বলেছেন? আপনি কি লাইনে আছেন? জি জি, কনজিউমার ডিপার্টমেন্টে একটা টিকিট ছিল আমার, গ্রোসারি স্টোরে একটা টিকিট খাইছিলাম আমি দোকানের নামে। কনজিউমার এতে টিকিট খেয়েছিলেন? কনজিউমার অ্যাফেয়ার। জি রাইট, হ্যাঁ, সেটা জাস্ট নর্মাল ভায়োলেশন। আমার মনে হয় না যে উনি সিটিজেনশিপ পেতে কোনো অসুবিধা হবে। তারপরে ওনার বিস্তারিত যদি সেই ভায়োলেশনের সমস্ত যে উনি কীভাবে রেজুলেশন করেছে, কত টাকা ফাইন করেছে, ওখানে কোনো একটা প্রশ্ন আছে যে কোনো সাইটেশন অথবা কোনো প্রকার ওনার এগেনস্টে কোনো প্রকার এই ধরনের কোনো কিছু ইস্যু করা হয়েছে কিনা, তাহলে সেটা আপনার ইমিগ্রেশনকে দেখাতে পারে। এই ক্ষেত্রে ওনার সিটিজেনশিপ পেতে বাধা হওয়ার কোনো কথা না। তো সেক্ষেত্রে যদি উনি তখন না দিয়ে থাকেন, ইন্টারভিউ দেওয়ার আগে যদি এই কথাগুলো বলে, প্রথমেই যদি ইমিগ্রেশন অফিসারকে বলে, তাহলে কি সুবিধা হবে না অসুবিধা হবে? না, এটা আগেই দিয়ে দিতে পারে। এবং ওনার যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করেছে সেটাও উনি কারেকশন করতে পারে যদি নো দিয়ে থাকে সেটা কারেকশনের জন্য, বা সাথে সাথে যেও কারেকশনের কথা বলতে পারে, বা এখনো দিয়ে দিতে পারেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আমার নাম অনিক হাসান, আমি ম্যানহাটনে থাকি। জি। তো আমি 6 মাস আগে ইউএসএ তে এসেছি আমার মা বোনের সাথে। তো আমরা আসার পরে আমার মার বোনের গ্রিন কার্ড ফেব্রুয়ারি মাসের মধ্যেই চলে আসছে, কিন্তু আমারটা জানুয়ারির 15 তারিখে একবার শো করছে যে কার্ড বিং প্রডিউসড, এন্ড দেন আপডেট হয়ে ফেব্রুয়ারির 7 তারিখে একবার দেখাচ্ছে যে কার্ড ইজ বিং প্রডিউসড, কিন্তু আমি এখনো আমার গ্রিন কার্ডটা পাইনি। অ্যাড্রেস দেওয়া ঠিক মতো আছে? জি জি, অ্যাড্রেস ঠিকই আছে, এবং এটার সেম অ্যাড্রেসে আমার মা আর আমার বোনেরটাও আসছে, কিন্তু আপনারটা পাননি। এখন কি করণীয় অ্যাটর্নি মাহফুজুর রহমান? জি জি জি, না, সেক্ষেত্রে ইউএসসিএস এর কাস্টমার সার্ভিসে সরাসরি যোগাযোগ করতে পারে। আর উনি যে আপডেট, ওখানে যে আপডেট আসছে যে কার্ড বিন প্রডিউসড, নেক্সট আপডেট আসবে কিন্তু যে ডেলিভার্ড এবং কোথায় ডেলিভারি হয়েছে এবং ইউএসপিএস এর ট্র্যাকিং নাম্বার নিয়ে উনি কিন্তু ওটা আপডেট দেখতে পারে যে কখন ডেলিভার হয়েছে এবং কি পর্যায়ে রয়েছে। অনেক ধন্যবাদ অমিত হাসান। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, অল্প একটু সময় আছে। সেক্ষেত্রে ইভা চৌধুরীর একটি প্রশ্ন আমি পড়েছিলাম এবং আলোচকরাও দেখিয়েছিলাম যে কত সময় লাগতে পারে, এরকম একটি প্রশ্ন করেছিলেন। যদি প্রশ্নটি একটু ভুল মনে হয়েছে, পড়তে চাইলে এই ব্যাপারে আপনি যদি এবার আমাকে একটু পরামর্শ দিতেন। ওনার প্রশ্ন যেটা হচ্ছে যে উনি ন্যাশনাল ভিসা সেন্টারে ওনার স্পাউসের আবেদনটি পেন্ডিং রয়েছে এবং ওনার 2024 সালে ডকুমেন্টারি কোয়ালিফাই হয়েছে, উনি যেটা ওনার লেখাপড়ে মনে হয়েছে। তো সেক্ষেত্রে উনি ইন্টারভিউর প্রসেসিং টাইমটা জানতে চাচ্ছে। যদি উনি সিটিজেন, ওনার স্পাউস যদি ইউএস সিটিজেন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 6 থেকে 8 মাসের মধ্যে ইন্টারভিউ পেয়ে যাওয়ার কথা। আর যদি গ্রিন কার্ড হয় তাহলে একটু সময় লাগবে, হয়তো বছর দেড়েক সময় লাগতে পারে। অনেক ধন্যবাদ খালিদ মাহমুদ। আপনার প্রশ্নটি অনেক লম্বা, অনেক বড় এবং জটিল। এটা নিয়ে আজকে আর আপনার প্রশ্ন উত্তর দিতে পারছি না। কালকে যদি আপনি প্রশ্নটি করেন প্রথম দিকেই, তাহলে হয়তো উত্তর দিতে পারবো। জনাব মাহফুজুর রহমান, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানা টপকানো কঠিন ব্যাপারতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনিও অনেক ব্যস্ত বন্ধু, সারাদিন ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব চমৎকার একটি বিষয়ে কথা বলেছেন। এবং যেটা আমরা বলেছিলাম যে লেকেন রাইলির যে অ্যাক্টটি, যেটা আইনে রূপান্তরিত হয়েছে, সেটি নিয়েও একটু কথা বলেছেন। তো ওটা তেমন কিছু আলোচনার কিছু নাই। সেক্ষেত্রে যে ছোটোখাটো চুরি বা আমরা যেন কেউ অপরাধ না করি, এটাই হলো মূল কথা। কারণ এই ধরনের অপরাধ করলে আমাদেরকে ডিপোর্ট করে দিতে পারে বা আমরা সমস্যায় পড়তে পারি। আপনাকে এই চমৎকার আলোচনা এবং প্রচুর দর্শকের আপনি উত্তর দিয়েছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই।
আপনাকে আবারও ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টের কারণে খুবই সতর্কভাবে আজকে আমরা যারা আমেরিকায় থাকি বা আমরা যে সুবিধাগুলো নিতে চাই, সোশ্যাল মিডিয়াতে শুধু পোস্ট নয়, যে কোনো বিষয়ের উপর একটি কমেন্ট করার ক্ষেত্রে বা স্টিকার দেওয়ার ক্ষেত্রে বা লাইক দেওয়ার ক্ষেত্রেও যেন খুব সতর্ক থাকি, কারণ এই ধরনের একটি ছোট্ট ভুলের জন্য আমাদের জীবনটা বরবাদ হয়ে যেতে পারে, অনেক ক্ষেত্রে বা স্বপ্নটা নষ্ট হয়ে যেতে পারে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।